তো সিনেমার শুরুতে স্ক্রিনের যে অ্যাসপেক্ট রেশিওটা থাকে সেটা একটু ভিন্ন টাইপের, সেই 70-এর দশকের, কারণ সালটা ছিল 1970। আমরা একটা ছোট মেয়েকে দেখতে পাই যার নামটা আমরা তখনও জানি না। ফার্স্ট ফ্লোরে বসে থাকা সে তার ঘরের জানলা থেকে বাইরে কিছু একটা লক্ষ্য করে এবং তার পোলারয়েড ক্যামেরাটা নিয়ে বাইরে বেরোয়। সে বাইরে কিছু ছবি টবি তুলছে। সেই মুহূর্তে সেই স্থানে গাড়ি নিয়ে প্রবেশ করেছে আর একটা অচেনা মানুষটার মুখটা প্রথমে আমাদের দেখায় না, তবে সেই মানুষটা আচমকা গিয়ে সেই বাচ্চা মেয়েটার সাথে কথা বলা শুরু করে। সেই মানুষটা সেই বাচ্চা মেয়েটাকে অলমোস্ট বার্থডে গার্ল বলে ডাকছে, অর্থাৎ খুব শীঘ্রই হয়তো সেই বাচ্চা মেয়েটার জন্মদিন আসছে। তবে সেই মানুষটা কে, কেন মেয়েটার সাথে কথা বলছে সেটা তো জানা যায় না, তবে সেই মানুষটা কিছু অদ্ভুত কথা বলছে এবং নিজেকে লং লেগস বলে পরিচয় দেয়। জাস্ট কয়েক মিলি সেকেন্ডের জন্য আমরা তার মুখটা দেখতে পাই, বড় অদ্ভুত দেখতে, যেন মেকআপ সে করে রয়েছে। আর তারপরে সিনেমার ইন্ট্রো শুরু হয়। তো সিনেমার শুরুতে যে এই ছোট্ট সিনটা দেখলাম, এই সিনটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এখানে কি ঘটেছিল সেটা একদম শেষে গিয়ে উদ্ধার হবে। সেই অদ্ভুত দেখতে মানুষটা যে নিজেকে লং লেগস বলে পরিচয় দেয়, সেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নিকোলাস কেজ, যার মেকআপটা দেখে তাকে বোঝাই যাচ্ছিল না। বাই দ্য ওয়ে, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2024 সালের একটি ক্রাইম হরর সিনেমা যেটার নাম হচ্ছে লং লেগস সেটাকে এক্সপ্লেন করব। এখন বর্তমান সময়, সালটা হচ্ছে 1970। আমরা কিছু FBI অফিসারদের দেখতে পাই যারা সেখানে মিটিং করছে। আসলে তারা এক কুখ্যাত খুনিকে ধরার চেষ্টা করছে, যে সম্ভাব্য পার্শ্ববর্তী একটা গ্রামে আশ্রয় নিয়েছে। সো সেখানে বহু অফিসার্স নিজেদের পার্টনারকে নিয়ে সেই খুনিকে খুঁজতে বেরিয়েছে, যার মধ্যে একজন হচ্ছে এজেন্ট লি হার্কার। সো লি এবং তার সাথে থাকা তার পার্টনার অর্থাৎ ফিস্ক, তারা একটা স্থানে গিয়ে দাঁড়ায় এবং লি একটা বাড়ির দিকে পয়েন্ট করে বলে দেয় যে সেই বাড়িতেই সেই খুনিটা লুকিয়ে রয়েছে। তারা যাতে তৎক্ষণাৎ তাদের টিমকে ফোন করে, কারণ তাদের সাপোর্ট হয়তো প্রয়োজন পড়তে পারে। যদিও তার পার্টনার এই কথাটা শুনে অবাক যে সে কি করে জানলো যে খুনিটা এখানেই লুকিয়ে রয়েছে, তবে লিয়ের কথাটাই সত্য হয়। এজেন্ট ফিস্ক ক্যাজুয়ালি সেই বাড়িতে প্রবেশ করে এবং সেই খুনিটা তৎক্ষণাৎ তার মাথায় গুলি মেরে হত্যা করে ফেলে। অবশেষে সেই খুনিটাকে তো ধরা হয়, তবে লিয়ের কথাটা তো সত্য হয় এবং এটার জন্য লিকে অনেক পরীক্ষা নিরীক্ষাও দিতে হয় যে সে কিভাবে জানলো যে সেই খুনিটা সেই বাড়িতেই রয়েছে। মানে একটা তুক্কা মেরেছে যেটা লেগে গেছে। যাই হোক, তার কিছু সময় পরে আমরা লিকে আবার দেখতে পাই। যেমনটা বললাম, সে একজন FBI এজেন্ট, সাথে রয়েছে তার বস অর্থাৎ উইলিয়াম কার্টার এবং তার আর একজন সিনিয়র যার নাম হচ্ছে এজেন্ট ব্রোনি। তারা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, যে বাড়িতে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। সেই বাড়ির যে কর্তা, সে তার নিজের পরিবারকে ভয়ানকভাবে হত্যা করেছে, অর্থাৎ মিস্টার হর্নস, যে তার নিজের স্ত্রীকে 61 বার ছুরাঘাত করেছে এবং নিজের 2 মেয়েকে নৃশংসভাবে হত্যা করে লাস্টে আত্মহত্যা করেছে। সে মিস্টার হর্নকে এজেন্ট কার্টার অনেক আগে থেকেই চিনত, বলেছিল যে লোকটা খুবই সাদাসিধে ভালো মনের মানুষ, এরকম একটা কাজ সে করবে সেটা কেউ বিশ্বাসও করতে পারেনি। যাই হোক, এরকম ভয়ানক কাজটা তো করেছে, তবে এটাকে খুন বলা যায় না, কারণ সেই স্থানে, যে স্থানে এই ক্রাইমটা হয়েছে, সেখানে একটা নোট পাওয়া গেছিল। সেই নোটে অদ্ভুত ভাষায় কিছু ওয়ার্ড লেখা ছিল এবং তার নিচে একটা নাম লেখা ছিল যেটার নাম হচ্ছে লং লেগ। এবং গল্পের শুরুতে আমরা দেখেছিলাম না, একটা বাচ্চা মেয়ে ছবি তুলছিল এবং তার সামনে একটা অদ্ভুত মানুষ চলে আসে যে নিজেকে লং লেগস বলে পরিচয় দেয়। যাই হোক, সেটার কথা তো পরে, তবে বর্তমানে শহরে এরকম কাণ্ড ঘটেই চলেছে। গত 30 বছরে প্রায় 10টা ফ্যামিলির সাথে এরকম ঘটনা ঘটেছে, যেখানে তাদের বাড়ির কর্তা গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে এবং প্রতি পরিবারেই এরকম করে একটা চিঠি পাওয়া গেছে যেটাতে কিছু অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল এবং নিচে ইংলিশে স্পষ্ট ভাষায় লেখা লং লেগ। এখন তারা বুঝতে পারছে না যে এটা কি করে হচ্ছে। একটা দুটো পরিবার যদি হতো তাহলে বোঝা যেত যে হ্যাঁ, সেই বাড়ির কর্তার হয়তো মাথা খারাপ হয়ে গেছে বা তার কোনো মানসিক সমস্যা হয়েছে। তবে এতগুলো পরিবার একই প্যাটার্নে হত্যা হয়েছে, তার মানে কেউ না কেউ তো তাদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছে বা তাদেরকে ফোর্স করছে, বাধ্য করছে এরকম একটা ভয়ানক ক্রাইম করাতে। এজেন্ট লি হার্কার সেই সম্পূর্ণ কেসটাকে অ্যানালাইজ করার চেষ্টা করে। এই প্রত্যেকটা হত্যার মধ্যে একটা জিনিস কমন হচ্ছে যে বাড়ির কর্তাই সবাইকে হত্যা করেছে, একই সাথে প্রতিটা পরিবারে কোনো ছেলে নেই, মানে কোনো পুত্র সন্তান নেই, বরং সেখানে কন্যা সন্তান রয়েছে যাদের প্রত্যেকেরই 14 তারিখে জন্মদিন। এখানে কোনো নির্দিষ্ট মাস নেই, বছরের যে কোনো মাসে কিন্তু 14 তারিখেই জন্মদিন এবং এই খুনগুলো ঘটেছে সেই 14 তারিখেরই আশেপাশের কোনো একটা ডেটে। তবে এই হর্ন পরিবার, যেটার ব্যাপারে একটু আগে বললাম, তাদের বাড়িতেই দুর্ঘটনা ঘটেছিল 14 তারিখেই। যাই হোক, প্রতিটা পরিবারেই কন্যা সন্তান রয়েছে যাদের 14 তারিখে জন্মদিন, তো কিছু না কিছু তো কানেকশন রয়েছে।
এরই মধ্যে এই খুনগুলোর কিছু ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি যে কতটা ভয়ানক সিচুয়েশন সেখানে ঘটেছে। সেই বাড়ির কর্তা বা সেই পরিবারের যে পিতা, সে কেন এরকম কাজটা করছে সেটা তো জানা যায় না। একটা পুলিশের রেকর্ডিংও আমরা শুনতে পাই যেখানে সেই মানুষটা বড় অদ্ভুত পাগলের মতন কথা বলছে, অর্থাৎ সে পুলিশকেই ফোন করে বলছে যে সে কখন এবং কিভাবে তার নিজের পরিবারকে হত্যা করবে। কোথাও কেউ ছুরি দিয়ে, আবার কোথাও কেউ বন্দুক চালিয়ে হত্যা করেছে। তবে এই হত্যা করার মোটিভটা কি? কারণ সবশেষে তো সে নিজেও আত্মহত্যা করে নিচ্ছে, কারণটা কি হতে পারে? এজেন্ট হার্কার অতিরিক্ত সময় নিয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা করছে, তবে তার বস অর্থাৎ এজেন্ট কার্টার বা উইলিয়াম কার্টার তাকে একটু ব্রেক দেয়, তাকে বলে যে এত খাটাখাটনি না করতে। তবে এই কাজটাতে তো চাপ রয়েছে, যেখানে খুনিকে সেটাই তো বোঝা যাচ্ছে না। কোনো ফোর্স এন্ট্রি নেই যে বাইরের থেকে সেই বাড়িতে প্রবেশ করেছে কেউ, এরকম কোনো চিহ্ন নেই। সেই বাড়ির কর্তা যে গুলি চালিয়ে সবাইকে হত্যা করেছে, সেই বন্দুকটা সেই বাড়ির পিতার নামেই তো রেজিস্টার্ড রয়েছে, অর্থাৎ সেই বাড়ির মধ্যেই হয়েছে, বাইরে থেকে কেউ এসে এই কাজটা করেনি। এখন হতে পারে কেউ একজন সেই বাড়ির কর্তাকে বলেছে এরকম কাজটা করতে। এখন কেউ বললেই কি কোনো পিতা তার নিজের সন্তানদের সাথে এরকম করবে? আর এখানেই চলে আসছে একটা অদ্ভুত মিস্ট্রি, যে সেই বাড়িতে যে চিঠিটা পাওয়া যাচ্ছে সেটা কে আসলে লিখেছে, এবং সেই লং লেগস যার সাইনটা নিচে রয়েছে সেটা আসলেই বা কে? মোটমাট এটুকুনি তো জানি যে প্রত্যেকটা খুনের সাথে সে জড়িত, তবে সে কোথায়? যাই হোক, সেই বস এজেন্ট কার্টার সে একটু ড্রাঙ্ক ছিল, সেই কারণে লি তাকে তার বাড়ি অবধি পৌঁছে দেয়। সেখানে এজেন্ট কার্টারের স্ত্রী যার নাম হচ্ছে অ্যানা এবং তার ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে রুবি, তার সাথেও লিয়ের সাক্ষাৎ হয় এবং আমরা জানতে পারি যে খুব শীঘ্রই সেই ছোট্ট মেয়েটা অর্থাৎ রুবির জন্মদিন, সে 9 বছরে পা দেবে। এখন এই সিনেমাতে এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন যে জন্মদিন শব্দটাই একটা অভিশপ্ত। মানে প্রথম যখন আমরা লং লেগসকে দেখেছিলাম তখন সে একটা বাচ্চা মেয়ের কাছে গেছিল যার জন্মদিন ছিল, একই সাথে এতগুলো ফ্যামিলির যে হত্যা হয়েছে সেই প্রত্যেকটা ফ্যামিলির মেয়েদের 14 তারিখেই জন্মদিন, এবং খুনগুলো হয়েছে সেই জন্মদিনের আগে পরেই। যাই হোক, তারপর লি চুপচাপ চলে যায় তার নিজের বাড়িতে, একটা নির্জন জঙ্গলের মধ্যে একটা বাড়ি, এবং এক টাইপের হরর ক্রাইম সিনেমা। এখানে একটা নির্জন অন্ধকার জঙ্গলের মধ্যে বাড়ি দেখাবে না ছাড়া কেমন হবে? তো লি বাড়ি পৌঁছে তার নিজের মায়ের সাথে কথা বলতে থাকে। বহু দিন, বলতে গেলে বহু বছর যাবৎ সে তার মায়ের সাথে সাক্ষাৎ করে না, তো সে কথা বলছে, এবং আমরা এটাও জানতে পারি যে খুব শীঘ্রই লিয়ের জন্মদিন আসছে। যাই হোক, লি কথা বলতে বলতে জানলা দিয়ে লক্ষ্য করতে পারে যে জঙ্গলে যেন একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। জিনিসটা দেখতে সত্যি খুবই ভয়ঙ্কর। লি তৎক্ষণাৎ বন্দুক নিয়ে বাইরে যায়, তবে জঙ্গলে কাউকে দেখতে তো পায় না, বরং লক্ষ্য করে যে সেই মানুষটা হয়তো তার ঘরের মধ্যেই ঢুকে হাঁটাচলা করছে। লি যখন ঘরে প্রবেশ করে সেই মানুষটার আর কোনো চিহ্ন পাওয়া যায় না, তবে তার ঘরে সে একটা চিঠি দেখতে পারে বা একটা এনভেলপ। সেই চিঠিটা লি হার্কারের উদ্দেশ্যেই এসেছে, তবে সেখানে লেখা রয়েছে যে 14 জানুয়ারির আগে যাতে সে সেই চিঠিটা না খোলে। 14 জানুয়ারি কি? 14 জানুয়ারি হচ্ছে লিয়ের জন্মদিন। তবে কে এই চিঠিটা দিয়ে গেল এবং কেন দিয়ে গেল সেটা আমরা এখনই জানবো। ওয়েল, লি তো আর অবশ্যই 14 জানুয়ারি অবধি অপেক্ষা করবে না, সে তৎক্ষণাৎ চিঠিটা ওপেন করে এবং সেই চিঠিতেও এক্স্যাক্ট সেই লেখাগুলো রয়েছে, ঠিক সেম হ্যান্ডরাইটিং যে লেখাগুলো সেই খুন হয়ে যাওয়া পরিবারগুলোর বাড়িতে পাওয়া গিয়েছিল। কিছু একটা ভাষায় সেগুলো লেখা ছিল যেগুলোর ব্যাপারে আমরা কেউ জানি না, মানে লি নিজেও জানে না, এবং নিচে সেই লং লেগসের নামটা লেখা রয়েছে। লেখাটা হয়তো সদ্য হয়েছে কারণ সেই কালিটা এখনো ভেজা রয়েছে। দেখে মনে হচ্ছিল যেন সেটা যেমন তেমন কোনো চিঠি না, বরং একটা বার্থডে কার্ড, মানে জন্মদিনে বাচ্চাদের যে কার্ড দেওয়া হয়, এবং সেখানে 9 লেখা ছিল, অর্থাৎ কোনো বাচ্চা 9 বছরে পড়লে তার যেভাবে জন্মদিন পালন হয় তখন তো সেই কার্ডগুলো দেওয়া হয় না। তবে লিকে তো দেখে 9 বছরের না, বরং তার থেকে অনেক বড় মনে হচ্ছে। আর একটু আগে যেটা বললাম যে এতগুলো পরিবারে যে হত্যাগুলো হয়েছে, প্রতিটা পরিবারে একটা করে বাচ্চা মেয়ে রয়েছে যারা 9 বছরে পা দিয়েছে। যাই হোক, লি তখন সেই লেখাগুলোকে ডিকোড করার চেষ্টা করছে। সে বহুদিন যাবত সে লেখা সেই প্যাটার্ন, সেটা কি ভাষা সেটা বোঝার চেষ্টা করছে, এবং সময়ের সাথে সাথে সে ফিগার আউট করেই নেয়। সেখানে তার উদ্দেশ্যে যে চিঠিটা এসেছে সেটাকে সে ট্রান্সলেট করে নেয়, যেটাতে কিছু ভয়ানক কথা লেখা ছিল। সেই লং লেগস যেন লিকে হুমকি দিচ্ছে যে সে যাতে থেমে যায় এখানেই, নইলে তার মায়ের যে ব্রেস্ট রয়েছে, যে স্তন, সেটাকে সে কেটে তাকে হত্যা করে দেবে। মানে কথাটা শুনতে কতটা ভয়ঙ্কর। বেসিক্যালি সেই লং লেগস লিকে এই হুমকিটা দিয়েছে যাতে সে এই কেসটা ছেড়ে দেয়, এই তদন্তটা যাতে সে ছেড়ে দেয়, নইলে তার মাকে সে হত্যা করে দেবে। সেই মুহূর্তে লিয়ের কাছে ফোন আসে, তার বস তাকে ফোন করেছে এজেন্ট কার্টার। তারা আর একটা স্থানে গিয়েও পৌঁছায় যেখানে সম্পূর্ণ ফ্যামিলির মৃতদেহ পড়ে রয়েছে। ভালো একটা ফ্যামিলি ছিল, সেই বাড়িতেও একটা মেয়ে ছিল যার 14 তারিখে জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে তারা একটা ট্রিপ সেট করেছিল, ডিজনিল্যান্ডে যাবে। তবে সে সুদিনটা তো আর আসেনি। বাড়ির কর্তা নিজের সম্পূর্ণ পরিবারকে কুপিয়ে হত্যা করেছে। তাদের মৃতদেহগুলো এখনও সেই বিছানাতে শুয়ে রয়েছে। প্রায় 1 মাস আগে এই হত্যাটা হয়েছে, এবং এতদিন ধরে সেই মৃতদেহগুলো সেখানে পচে গলেছে। আর এখানেও আমরা সেম প্যাটার্নই লক্ষ্য করতে পারি যে সেই বাড়ির যে
কন্যা সন্তানটা রয়েছে সেও 9 বছরে পা দিয়েছে। লি তারপর নিজের থেকে আবার তদন্ত করা শুরু করে। তাকে জানতে হবে যে এই হত্যার প্যাটার্নগুলোর মানেটা আসলে কি। সে পুরনো নিউজ আর্টিকেলগুলো ঘাটাঘাটি করতে থাকে যে কিভাবে প্রত্যেকটা ফ্যামিলি হত্যা হয়েছে, এবং এক একটা ফ্যামিলির হত্যার ডেট কিন্তু বিভিন্ন, মানে কেউ 12 তারিখে, কেউ 13 তারিখে। মানে হত্যার তারিখগুলো যদি এক হতো তাহলেও না বোঝা যেত, কিন্তু তারিখগুলো তো অন্য, ভিন্ন। কেন? ওয়েল, লিকে এখন একটু ভিন্নভাবে চিন্তা করে দেখতে হবে। সম্পূর্ণ এই হত্যার খেলাটা চলছে অরিগন নামক শহরের মধ্যেই, এবং সেই শহরে ইদানিং কিছু স্যাটনিক অ্যাক্টিভিটি বেড়েই চলেছে। শয়তানের পুজো করা, শয়তানি কাজকর্ম, মানে কিছু কাল্ট বা কিছু মানুষের দল যারা ডেভিলকে ওয়ার্শিপ করে, শয়তানের পুজো করে। যদিও এগুলোকে সেকেন্ডারি জায়গায় আমরা রাখি, অনেকে তো এই কথায় বিশ্বাসও করে না, বিশেষ করে তার বস অর্থাৎ উইলিয়াম কার্টার। এই টাইপের শয়তান সুপারন্যাচারাল জিনিস তার কাছে অদ্ভুত ছাড়া কিছুই না। তবে লি নিজের থেকে তদন্ত করা শুরু করে। সে কিছু বইও জোগাড় করেছে, যে বইগুলোতে শয়তানের চিহ্ন, যে সিম্বলসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে ডিটেলসে লেখা রয়েছে। লি তারপর একটা ক্যালেন্ডার বানিয়েছে যেখানে প্রত্যেকটা হত্যার তারিখগুলো লিখে রেখেছে। আবারও বলছি, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মেয়ে রয়েছে যার 14 তারিখে জন্মদিন, সেটা যে কোনো মাসের হোক, এবং এই হত্যাগুলো হয়েছে সেই 14 তারিখের ঠিক 6 দিন আগের মধ্যে বা 6 দিনের পরের মধ্যে। 6 দিন আগে বলতে 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিছু হত্যা হয়েছে, আবার 6 দিন পরে বলতে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিছু হত্যা হয়েছে। এবং এই প্রত্যেকটা হত্যার ডেটগুলোকে যদি আমরা কানেক্ট করি বা একটা লাইনের সাথে জুড়ি, তাহলে সেখানে একটা ত্রিকোণ ডেভিলের সিম্বল তৈরি হচ্ছে। সেই ডেভিলের একটা সিম্বল আমরা দেখতে পারি যেখানে 6ও লেখা রয়েছে। সো এই চিহ্নগুলোর কিছু তো একটা মানে রয়েছে। আমরা সাধারণ মানুষ, এবং লি হার্কার যে একজন FBI এজেন্ট, সে তো বুঝতে পারছে না, তবে সে এইটুকুনি বুঝতে পারছে যে হত্যাগুলোর সাথে এই ডেভিল বা এই শয়তানের চিহ্নর তো কোনো কানেকশন রয়েছে। এই ইনভেস্টিগেশন করার দরুন লি বহুবার কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়। যেমন কাঁচের মধ্যে আমরা একটা রিফ্লেকশন বা কাউকে তো দেখতে পাই যেটা ঝট করে অদৃশ্য হয়ে যায়, মানে জাস্ট সেকেন্ডের জন্য দেখায়। তবে সেটাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো শয়তান কাঁচের ওপার থেকে লিয়ের উপরে নজর রাখছে। এখন এটা লিয়ের মাথার সমস্যাও হতে পারে। যাই হোক, এই ব্যাপারে নয়, আমরা পরে আলোচনা করছি। তবে লি যে প্যাটার্নটা খুঁজে পেয়েছে এই হত্যাগুলোর মধ্যে, এটা সে তার বস অর্থাৎ এজেন্ট কার্টারকে শো করে। তাকে বোঝানোর জন্য ক্যামেরা ফ্যামিলির উদাহরণ দেয়। মানে সেই পরিবারের সারনেম হচ্ছে ক্যামেরা। তো সেই পরিবারেও সেরকম একটা ঘটনা ঘটেছিল। বাড়ির কর্তা সবাইকে কুড়ুল দিয়ে হত্যা করেছিল। সেই বাড়িতে একটা প্রিস্ট আসতো, একজন পাদ্রী, সেও বাঁচেনি। তবে সেই বাড়ির যে মেয়ে ছিল সে ভাগ্যের জোরে বেঁচে যায়, কারণ সে স্কুলে ছিল। তো এখন ব্যাপার হচ্ছে, সেই বাড়ির যে মেয়ে অর্থাৎ ক্যারিয়ান, হিসেব মতন বাকি সবার মতন তারও জন্মদিন অবশ্যই 14 তারিখে, যেটা সত্যি। এবং সেই দুর্ঘটনাটা ঘটেছিল তার বাড়িতে 8 তারিখে, অর্থাৎ তার জন্মদিনের ঠিক 6 দিন আগে। তবে শয়তানের এই সিম্বলটাকে সম্পূর্ণ করতে গেলে বা এই দাগটাকে কমপ্লিট করতে হলে মাঝখানে আর একটা তারিখও আছে, সেটা হচ্ছে 13। তো 13 তারিখে কি ঘটেছিল সেটা এখনও তারা বুঝতে পারছে না, সেটাকে তাদের পরে বুঝতে হবে। যাই হোক, সেই ক্যারিয়ান যেহেতু বেঁচে গেছে, সেই বাচ্চা মেয়েটা, সে সম্ভবত সেই লংলেগসকে হয়তো দেখেছে যে তার পরিবারের সাথে এরকম করেছে। বর্তমানে সে একটা সাইকিয়াট্রিক হসপিটালে বন্দি, কারণ সেই মেয়েটার সম্ভবত মাথাটা খারাপ হয়ে গেছে। কেন সেটা নয় আমরা একটু বাদে জানবো। তার আগে তাদের যে ফ্যামিলির ফার্মটা ছিল, যেটা 79 মাইল দূরে, সেখানে আগে তাদেরকে যেতে হবে তদন্ত করার জন্য, যে সেখান থেকে কোনো প্রমাণ যদি তারা পায়। এবং সেখানে গিয়ে তারা পায়, সেখানে একটা শেড ছিল যেখানে একটা এক্স মার্ক করা ছিল, যেখানে তারা একটা পুতুল খুঁজে পায়। বড় অদ্ভুত দেখতে এই পুতুলটাকে দেখতে এক্স্যাক্টলি সেই ক্যারিয়ান নামক সেই বাচ্চা মেয়েটার মতনই দেখতে, যে বর্তমানে একটা পাগলাগারোতে ভর্তি। যাই হোক, সেই পুতুলটাকে তারা নিয়ে যায়, অনেক গবেষণা করা হয় পুতুলটার মধ্যে, তবে কিছু খুঁজে পাওয়া যায় না। তবে সেই পুতুলটার মাথায় একটা বল পাওয়া যায়, একটা মেটালের বল, যেটা ভেতর থেকে সম্পূর্ণ হলো, মানে খালি। তবে সেই বলটা খুব উচ্চ পরিমাণে এনার্জি, মানে ফ্রিকোয়েন্সি রিলিজ করছে, যেটার কারণে এক অদ্ভুত আওয়াজ তৈরি হচ্ছে। সেই আওয়াজের কারণে লি সেখানে অদ্ভুত কিছু দৃশ্য দেখে। এরই মধ্যে আমরা কিছু ফ্ল্যাশব্যাকও দেখতে পাই যে সেই পুতুলটাকে বানিয়েছে সেই লংলেগস, এবং সেটাকে নিয়ে সে ক্যারিয়ানের বাড়িতে দিয়ে আসবে। লংলেগস কেন পুতুলটা বানাচ্ছে, তার মাথায় সেই মেটালের একটা বল কেন ভরছে, এবং পুতুলগুলোকে এক্স্যাক্ট সেরকমই দেখতে বানাচ্ছে যেমনটা সেই বাড়ির বাচ্চা মেয়েটাকে দেখতে। কেন এরকম করছে সেটা তো আমরা কেউ জানি না। তবে সেই মেটাল বলটা বড় অদ্ভুত, যেটা এক অদ্ভুত সাউন্ড রিলিজ করছে, যার কারণে মানুষরা কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পারে। দেখুন, শব্দ আমাদের মস্তিষ্কের সাথে, শব্দ না অ্যাকচুয়ালি আওয়াজ আমাদের মাথার সাথে এক অদ্ভুতভাবে খেলে। আমরা কিছু সার্টেন ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পাই, তার কম হলে আমরা শুনতে পাই না, বুঝতে পারি না। তো সাউন্ড
ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো আমাদের বোঝাপড়ার বাইরে। সেই যে ডাক্তার যে সেই পুতুলটাকে পরীক্ষা নিরীক্ষা করছিল, সেও নাকি তার নিজের এক্স ওয়াইফের 2-3বার নাম শুনতে পেয়েছে সেই বলটাকে পরীক্ষা করার সময়। যদিও সে মনে করছে যে সে হয়তো অনেক লেট নাইট কাজ করছিল, সেই কারণেই হয়তো তার মাথায় এরকম কোনো সমস্যা হয়েছে। তবে আমরা তো জানি যে না, সেই লং লেগস, সেই পুতুলটা বা সেই মেটালের বলটা কোনো না কোনোভাবে মানুষদের মাথার সাথে তো খেলছে, নইলে কি না বাড়ির কর্তা নিজের পরিবারকে কি এরকম নৃশংসভাবে হত্যা করতো? একদমই তো না। যাই হোক, এখন তাদেরকে যেতে হবে সেই পাগলা গাড়োতে, যেখানে সেই বাড়ির মেয়ে অর্থাৎ সেই ক্যারিয়ানকে আটকে রাখা হয়েছে, যে বেঁচে গিয়েছিল অ্যাকচুয়ালি। যদিও তারপরে আমরা লং লেগসের একটা ক্লোজ লুক দেখতে পাই, যাকে এতক্ষণ ধরে সাসপেক্ট মনে করা হচ্ছে। হয়তো এই মানুষটাই সবাইকে হত্যা করাচ্ছে, কিভাবে সেটা আমরা জানি না। সে একটা গ্রোসারি স্টোরে যায় কিছু জিনিসপত্র কিনতে, এবং সেই গ্রোসারি স্টোরে একটা মেয়ে বসেছিল, তার সাথে কিছু অদ্ভুত আচরণ করতে থাকে। একই সাথে সে সেই বাচ্চা মেয়েটাকেও জিজ্ঞেস করতে থাকে যে তার জন্মদিন কবে। বাচ্চা মেয়েটা তার নিজের পিতাকে ডাকে, এবং আমরা জানতে পারি যে লং লেগস এই দোকানে এর আগেও বহুবার এসছে। হয়তো এখান থেকেই সে তার দরকারি জিনিসপত্রগুলো কেনে। তারপরে গাড়িতে করে ফেরার সময় সে চেঁচিয়ে কিছু অদ্ভুত কথা বলছে। মানে বেসিক্যালি একটা বাচ্চা যেন তার নিজের পিতা মাতাকে বলছে যে আমাকে কেন জন্ম দিয়েছো, আমাকে পাল্টা ফেরত নিয়ে নাও, অথবা আমাকে বাঁচাও এই মানুষদের নরক থেকে। অর্থাৎ বর্তমানে আমরা যেখানে বসবাস করছি বা লিভিং ল্যান্ড বা মর্ত, সেটা তার কাছে একটা নরক। তাহলে কি নরকটা তার কাছে স্বর্গ? আই ডোন্ট নো। অন্যদিকে লি এবং তার বস সেই পাগলা গাড়োতে গিয়ে পৌঁছায়, এবং সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে আমরা জানতে পারি যে সেই মেরিয়ান নামক সেই মেয়েটার সাথে যে তারা দেখা করতে গেছে, তার সাথে গতকাল আরেকজন মানুষও সাক্ষাৎ করতে এসেছিল। যদিও সেই মানুষটার কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো আইডেন্টিটি প্রুফ নেই, এবং সেই মানুষটা লি হারকারের নাম নিয়েই এসেছিল সেই বাচ্চা মেয়েটার সাথে সাক্ষাৎ করতে। লি তো একদম অবাক যে এখানে যেই এসেছিল সে লিয়ের নাম কেন লিখবে। যাই হোক, তারা ম্যারিয়ানের সাথে কথা বলে, এবং সেই মেয়েটার আচরণ দেখেই বুঝতে পারি যে মেয়েটার সত্যি মাথাটা গেছে, সেই জন্য তার মধ্যেই নেই। লিয়ের সাথে কথা বলে সেই দিনের ব্যাপারে আমরা কিছু জানতে পারি, যেদিন তার বাড়িতে সেই হত্যা লীলাটা চলেছিল। তার বাড়িতে সেরকম একটা অদ্ভুত পুতুল এসেছিল, যে পুতুলটাকে লং লেগস বানিয়েছিল। যেমনটা বললাম, লি তো স্কুলে যায়। লির মুখে শুনতে পারি যে তার মা নাকি তাকে ঘৃণা করতো, কারণ সে নাকি খুব অসময়তে জন্ম নিয়েছিল। তবে তার পিতা তাকে খুব ভালোবাসতো, তার পিতা নাকি খুব ভালো ছিল, সেই কারণেই তো সে তার ফ্যামিলির সবাইকে হত্যা করেছিল। এখন একটা বাচ্চা মেয়ের থেকে এই টাইপের কথাগুলো শুনে তাকে অসুস্থই তো মনে হবে, আর এটা শুনেই তো বোঝা যায় যে কেউ তো একজন এই মানুষগুলোর মগজ ধুলাই করেছে। তাকে প্রশ্ন করা হয় যে গতকাল তার সাথে কে সাক্ষাৎ করতে এসেছিল। অবভিয়াসলি সেই লং লেগসই তো এসেছিল, এবং সেই মেয়েটা যেন তার সাথে আবারও সাক্ষাৎ করতে চায়। সেই লং লেগস যেটা বলবে সেটা করার জন্য সে রাজি। যদি তাকে বলে যে এই বিল্ডিং থেকে ঝাঁপ মারতে বা লিকে সেখানে গলা টিপে হত্যা করতে, সে তখনই করে দেবে। এগুলো করে সে খুশি হবে। ক্যারিয়ানকে এটাও প্রশ্ন করা হয় যে তার কি মনে আছে যে তার বাড়িতে একটা পুতুল পাঠানো হয়েছিল। সে জানায় যে না, তার তো মনে নেই। তবে লি, তার কি মনে আছে? এ কথাটা শুনে লি অবাক যে তার কেনই বা এরকম মনে থাকবে। কিছু তো একটা কানেকশন জটিল এখানে তৈরি হয়েছে। সেই লং লেগস এমন তো কোনো ফাঁদ বা গোলক ধাঁধা তৈরি করেছে যেটাকে সোজা মাথায় ভাবা আমাদের পক্ষে সম্ভব না। লি মনে করছে যে এগুলোর সাথে ব্ল্যাক ম্যাজিকের কোনো কানেকশন রয়েছে, কারণ বিভিন্ন ধর্মে বিভিন্ন কালচারে পুতুলের ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন জাদুটোনা করার জন্য আমরা ভুডু ম্যাজিক দেখেছি, তো এটা তো একটা পসিবিলিটিস হতে পারে। তবে এজেন্ট কার্টার এগুলোতে বিশ্বাস করে না, বরং তার প্রথম আঙ্গুলটা লিয়ের উপরে পড়ছে, কারণ এক সপ্তাহ আগে এই কেসটার ব্যাপারে মানুষরা কিছুই জানতো না, তাদের হাতে কোনো তথ্য ছিল না। তবে লি যবে আসলো, তারপর এই কেসটা যেন একদম টকবক করে ফুটে উঠেছে। একটার পর একটা তথ্য তাদের হাতে আসছে। কিভাবে? ওয়েল, এজেন্ট কার্টার লিয়ের পুরনো ফাইলগুলো ঘাটাঘাটি করেছে, এবং আজ থেকে অনেক বছর আগে 1974 সালে লিয়ের জন্মদিন যেদিন ছিল, তার ঠিক একদিন আগে লিয়ের মা অর্থাৎ রুথ হারকার পুলিশকে ফোন করেছিল যে একজন অচেনা মানুষ এসে তাদেরকে জ্বালাতন করছে। মজার ব্যাপার হচ্ছে লিয়েরও জন্মদিন সেই 14 তারিখেই। তো ঘটনাটা তো অনেক দিন আগে ঘটেছে। লিয়ের কি কিছু মনে আছে যে তার জন্মদিনের একদিন আগে কোন মানুষটা এসেছিল তার বাড়িতে, কেমন দেখতে? মজার ব্যাপার হচ্ছে লিয়ের জন্মদিনের তারিখটা শুধু 14 না, বরং লি 9 বছরে পাও দিত। তো এত কিছু মিল রয়েছে লিয়ের সাথে। লিয়ের একবার তার মায়ের সাথে গিয়ে কথা বলা উচিত। লির অবশ্যই অনেক কিছু হয়তো মনে নেই, তবে তার মা হয়তো অনেক কিছু জানতে পারে, এবং সেটারই উত্তর জানার জন্য লি চলে যায় তার মায়ের সাথে সাক্ষাৎ করতে। লি তার মাকে প্রশ্ন করে যে তার কি কিছু মনে আছে তার নবম জন্মদিনের সময়, মানে সে কেন পুলিশকে ফোন করেছিল, কেউ একজন তাদের বাড়িতে ঢুকে এসেছিল, কিছু কি মনে আছে? ওয়েল, লিয়ের মা তার কোনো স্পষ্ট উত্তর দেয় না। সে না তো বলে দেয়, তবে সে যেন কিছু কিছু কথা লোকাচ্ছে। লি তারপর নিজের ঘরে গিয়ে পৌঁছায়। তার ছোটবেলার সব জিনিস যেমনভাবে সে রেখে গেছিল তেমনই রয়েছে,
এবং সেখানে সে কিছু পুরনো ছবি পায় যে ছবিগুলো লি ছোটবেলায় তুলেছিল। আর এখন চলে আসে গল্পের শুরুতে যে সিনগুলো দেখেছিলাম, আপনারা যদি ভুলে যান আমার ভিডিওর শুরুটা দেখতে পারেন। আমরা দেখেছিলাম যে একটা বাচ্চা মেয়ে হাতে পোলারয়েড ক্যামেরা নিয়ে চারিদিকে ছবি টবি তুলছে এবং সেখানে সে একটা অচেনা মানুষকে দেখেছিল যে নিজেকে লং লেগস বলে পরিচয় দিয়েছিল। আমি হয়তো ভুলবশত সেটাকে 1970 বলেছিলাম, যদিও সালটা হবে 1974, তবে সাল এখানে ম্যাটার করে না। ব্যাপারটা হচ্ছে যে সেই বাচ্চা মেয়েটাই ছিল এই লি হার্কার। ছোটবেলায় লং লেগস তার বাড়িতে এসেছিল এবং সে জানতো যে লিয়ের জন্মদিন আছে 14 তারিখেই। লি তার ছোটবেলায় তোলা সেই ক্যামেরার ছবিগুলো ঘাটাঘাটি করতে করতে সে খুঁজে পায় সেই লং লেগসের ছবিটা, যেটা তারা এত দিন ধরে খুঁজছিল। সেটা নিয়ে তৎক্ষণাৎ লি তার বসের কাছে চলে যায় এবং পুলিশেরা ফাইনালি সেই লং লেগসকে অ্যারেস্ট করে। পুলিশেরা তাকে নানান প্রশ্ন করছে এবং তার আসল নামটা আমরা জানতে পারি, যেটা হচ্ছে ডেল ফার্ডিন্যান্ড কোবেল। তবে সে নিজের নাম লং লেগস কেন দিয়েছে সেটার কোনো কারণ জানা যায়নি। তবে সেই লং লেগস বা সেই ডেল ফার্ডিন্যান্ড সে লিয়ের সাথে সাক্ষাৎ করতে চায়। আগামীকাল লিয়ের জন্মদিন, সে লিকে হ্যাপি বার্থডে বলে উইশ করতে থাকে। এখন সে লিকে কিভাবে চিনলো, লিয়ের সাথে তার কি কানেকশন, পুলিশরা তো এগুলো জানে না। সে প্রত্যেকটা হত্যার জায়গাতে যে হ্যান্ডরাইটিংগুলো পাওয়া গেছে, যে চিঠি পাওয়া গেছে, সেগুলো অবশ্যই এই মানুষটার হাতে লেখার সাথে মিল খেয়ে যাচ্ছে। তার কাছে বহু কাগজপত্র পাওয়া গেছে যেখানে বহু স্যাটানিক জিনিস লেখা রয়েছে, অর্থাৎ শয়তানি কাজকর্ম অনেক কিছু লেখা রয়েছে। কথার অর্থ যে সে শয়তানের পুজো করে এবং তাদের দেশে অর্থাৎ ইউনাইটেড স্টেটে এটা লিগাল, সেই কারণে তাকে আটকানোর কেউ নেই। তবে খুনগুলো তো সে করেনি, সেই খুনের স্থানে তার কোনো হাতে পায়ের ছাপ বা কোনো ফোর্থ সেন্ট্রি কিছু তো পাওয়া যায়নি। তাহলে তার উপরে খুনের দায়টা কিভাবে চাপাবে? লি বুঝতে পারে যে কেউ না কেউ তো এই মানুষটাকে সাহায্য করছে, কেউ না কেউ তো সেই পরিবারগুলোতে বা সেই বাড়িগুলোতে প্রবেশ করে সেই বাড়ির মানুষগুলোকে হত্যা করেছে বা সেই মানুষগুলোকে ইনফ্লুয়েন্স করেছে তার নিজের পরিবারকে হত্যা করতে। আমাদের জানতে হবে যে লং লেগস কাদের সাথে কাজ করছে বা কে এই লং লেগসকে সাহায্য করছে, এবং লি সেই কারণে তার সাথে কথা বলতে চায়। লিয়ের সেই পুরনো কথা মনে এসে যায় যখন লিয়ের মা লং লেগসকে জিজ্ঞেস করেছিল যে সে এখানে কেন এসেছে এবং সে কে। সে জানায় যে সে এক বন্ধুর বন্ধু, যে বন্ধু নিচে থাকে অর্থাৎ ডাউনস্টেয়ার। তার মাতাকে জিজ্ঞেস করে যে নিচে বলতে কিসের নিচে, তখন লং লেগস জানায় যে সব কিছুরই নিচে। এখন আমাদের স্বর্গ নরকের বেসিক আইডিয়াটা তো আছে যে আমরা উপর বলতে স্বর্গটাই বুঝি, নিচে বলতে নরকটা বুঝি। এখন হয়তো সে ডেভিলের ইঙ্গিত দিচ্ছে, নামটা হয়তো স্পষ্ট বলছে না, তবে এটারই কথা সে হয়তো বলছে। লি তারপর লং লেগসদের সাথে কথা বলা শুরু করে। আজকের ডেটটা হচ্ছে 13। আমরা দেখেছিলাম যে লং লেগস যে সিম্বলটা বানিয়েছিল, যেখানে ডেভিলের একটা চিহ্ন তৈরি হচ্ছিল, সেখানে মাঝখানে আর একটা দিন চলে আসছে অর্থাৎ 13, অর্থাৎ আজকের দিনটা। হয়তো আজকের দিনে আবারও কেউ একজন মরবে, তবে কে, এটা লং লেগসের থেকে জানতে হবে যে তার পরবর্তী প্ল্যান কি। তবে সে তো এই জেলখানায় রয়েছে এবং এটাও জানি যে সে একা কাজ করছে না, তাকে কে সাহায্য করছে। ওয়েল, লং লেগস কিন্তু লিয়ের ব্যাপারে অনেক আগে থেকেই জানে। যবে থেকে লি পুলিশে জয়েন করেছিল, তারা একসাথে লিকে নিয়ে খুব হাসাহাসিও করেছিল। একসাথে বলতে ওয়েল, লং লেগস কিন্তু প্রথমে জানায় না যে তাকে আসলে কে সাহায্য করছে। প্রতিটা পরিবারের কথা সে উল্লেখ করে যাদেরকে তারা হত্যা করেছে। প্রতিটা পরিবার খুবই ধার্মিক ছিল। তারা চার্চের লোক সেজে যেত সেই বাড়িতে এবং তাদের বাড়িতে একটা করে পুতুল দিয়ে আসতো, নাকি সেটা সেই চার্চের তরফ থেকে একটা উপহার, এবং সেই পরিবার সযত্নে সেই পুতুলটা তাদের বাড়িতে রাখতো এবং সেই দুর্ঘটনাটা ঘটতো তাদের পরিবারে। লং লেগস হয়তো সেই মানুষগুলোকে শাস্তি দিচ্ছে যারা বেশি ধার্মিক, এবং যে পরিবারগুলোর মধ্যে একটা হচ্ছে লিয়ের নিজেরই পরিবার। তবে লং লেগস এখন কি করবে? সে তো জেলখানায় বন্দি, সে হয়তো আর কোনো মানুষকে হত্যা করতে পারবে না। তবে সে জানায় যে না, সে শুধু এই স্থানে না, বরং সে সব জায়গাতে রয়েছে, এবং এখান থেকে মুক্তি পাওয়ার পর সে তার পিতার ডানায় বসে সব জায়গায় উড়বে। বেসিক্যালি এটা একটা ডেভিলের ইঙ্গিত দিচ্ছে সে। এবং লি যদি এরপরেও সব কিছুর উত্তর জানতে চায়, তাহলে লিকে অবশ্যই তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করতে হবে। লি বলতে থাকে যে তার মা এইসব ব্যাপারে কিছুই জানে না। তবে লং লেগস আর বেশি একটা কথা বলে না, জাস্ট একটাই কথা বলে যে শয়তানের জয় হোক। এটা বলে টেবিলে নিজের মাথাটা ঠুকতে থাকে। সেটা সে এত জোরে করতে থাকে, সেই ইম্প্যাক্ট এতটা পাওয়ারফুল যে তার নাক, মুখ, দাঁত সব ভেঙে যায়, চারিদিকে রক্ত ছিটকাতে থাকে, এবং এরকমভাবেই সে আত্মহত্যা করে। যেন সে জানতো যে সে মারা যাবে এবং সে তার ডিউটিটা করে ফেলেছে। সেই সিম্বলটা অর্থাৎ যে শয়তানের ত্রিকোণ চিহ্ন, সেটা যেন আজকে সম্পূর্ণ হয়ে যাবে। সেই 13 তারিখে কে মরবে এটা এখনো তাদেরকে জানা বাকি রয়েছে। তবে অন্যদিকে পাগলাগারোতে ভর্তি ক্যারিয়ার নামক সেই মেয়েটা যে বলেছিল যে লং লেগস তাকে যেটা বলবে সে সেটাই করবে, সে আচমকা তার সেই রুমের জানলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে। যদিও এটার ইঙ্গিত সে আগেও দিয়েছিল, তবে লং লেগস তো এখানে যে সদ্য মারা গেল, তাহলে তাকে আদেশটা কে দিল?
লংলেগস কি তাহলে সত্যি কথাই বলেছে যে তার একটা অংশ তো এখানে, বরং তার বাকি অংশগুলো সব জায়গাতে রয়েছে? যাই হোক, বাকিটা জানা যাবে লিয়ের মা অর্থাৎ রুথের থেকে। লি চলে যায় তার মায়ের সাথে সাক্ষাৎ করতে এবং সাথে রয়েছে এজেন্ট ব্রাউনিং। তবে লিয়ের মাকে তো প্রথমে খুঁজে পাওয়া যায় না, তবে লি পরে লক্ষ্য করতে পারে যে সে এজেন্ট ব্রাউনিংকে গুলি মেরে হত্যা করে ফেলে। লি তারপর তার মায়ের মুখোমুখি হয়। তার মা দাঁড়িয়ে ছিল একটা পুতুলের সামনে, যে পুতুলটাকে হুবহু লিয়ের মতনই দেখতে। লি সত্যটা জানায় যে লংলেগস মারা গেছে, তবে তার মা মনে করছে যে এবার হয়তো সে সম্পূর্ণভাবে মুক্ত। তার মা সেই পুতুলটার মাথায় গুলি মারাতে সেই পুতুলটার মাথাটা ভেঙে যায় এবং আমরা দেখতে পারি যে লিয়ের মাথা থেকে এক টাইপের কালো ছায়া ধোয়ার মতন কিছু একটা বেরিয়ে যায়, যেন কোনো একটা শয়তান এতদিন লিয়ের উপরে নজর রেখেছিল বা তাকে কন্ট্রোল করে রেখেছিল, যার নাকাল থেকে লি বেরিয়ে যায়। লিয়ের মায়ের মুখ থেকে আমরা তারপর পুরো স্টোরিটা জানতে পারি। সেই লিয়ের 9th বার্থডে যখন লংলেগস একটা পুতুল নিয়ে এখানে এসেছিল, এই পুতুলটা নাকি চার্চের তরফ থেকে উপহার, তবে তার মা এটাতে বিশ্বাস করেনি বলে লংলেগস তাকে থ্রেট করতে থাকে, বলতে থাকে যে তার ছোট মেয়েটাকে অর্থাৎ লিকে সে হত্যা করে দেবে। রুথের হাতে আর কোনো রাস্তা না থাকায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য সে লংলেগসের হয়ে কাজ করা শুরু করে এবং লংলেগস বসবাস করত লিয়ের বাড়িরই সেই বেসমেন্টে, তাদেরই বাড়ির নিচে, যেটার ব্যাপারে লি জানতো না। লি কেন জানতো না? কারণ তার বাড়িতেও সেই পুতুলটা একটা ছিল, যে পুতুলটা মানুষকে সব কিছু ভুলিয়ে দিত। সেই লংলেগস মানুষকে যেটা ভাবাতে চাইতো মানুষরা সেটাই ভাবতো, আর সেই কারণে তো লিয়ের ছোটোবেলার অনেক কিছুই মনে নেই। তবে সেই পুতুলটা বা সেই বলটা ভেঙে যাওয়াতে লিয়ের এখন ধীরে ধীরে সেই জিনিসগুলো মনে আসছে। যাই হোক, লিয়ের মা অর্থাৎ রুথ সেই লংলেগসদের সাথে একটা চুক্তি করেছিল। লংলেগস সেই পুতুলগুলো বানাতো এবং তার মাথার মধ্যে সেই বলটা পুড়ে দিত, যে বলটার মধ্যেই শয়তানের একটা অংশ ছিল। রুথের জাস্ট একটাই কাজ ছিল, সে চার্চের একটা নান সেজে সেই ধার্মিক পরিবারগুলোর বাড়িতে গিয়ে পৌঁছানো এবং সেই পুতুলটা সঁপে দেওয়া, এটা বলে যে চার্চের তরফ থেকে একটা গিফট এসেছে এবং বাকি কাজ সেই শয়তান নিজেই করে দিত। মানুষেরা জাস্ট নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যেত এবং এই দৃশ্যগুলো রুথ নিজের চোখে দেখত। সে এত কিছু করেছে জাস্ট নিজের মেয়ে অর্থাৎ লিকে বাঁচানোর জন্য। লি তারপর ঘুম থেকে ওঠে, তার মাথায় চরম যন্ত্রণা, যেন সে একটা কোনো মানুষের কন্ট্রোল থেকে বেরিয়েছে বা একটা সিমুলেশন থেকে বেরিয়েছে। সেই কারণেই তো প্রথম থেকে তার আচরণগুলো একটু ভিন্ন দেখাচ্ছিল, একটু পিকুলিয়ার। যাই হোক, সেই মুহূর্তে তাকে কেউ তো একজন ফোন করেছে, যে ফোন করে তাকে বলে দেয় যে মিস রুবির জন্মদিন আজকে। মিস রুবি অর্থাৎ লিয়ের যে বস অর্থাৎ উইলিয়াম কার্টারের মেয়ে, মনে আছে তো? সেই মেয়েটাও তো 9 বছরে পড়বে এবং আজকেই হচ্ছে 13 তারিখ 13। সেই ডেভিলের চিহ্নতে একটা ডেট মিসিং ছিল 13, আর এইটাই হচ্ছে সেই দিন। লি তৎক্ষণাৎ তার বসের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে লি তার মাকে দেখতে পায়। তার মায়ের যে কাজ, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেই পুতুলগুলো দিয়েও আসে এবং সেও তার বসের বাড়িতে গিয়ে সেই পুতুলটা দিয়ে এসছে এবং সেই পুতুলটা তার কাজ করা শুরু করে দিয়েছে। উইলিয়াম কার্টার বড় অদ্ভুত আচরণ করছে, তার স্ত্রী অর্থাৎ অ্যানা, তার আচরণটাও অদ্ভুত। তারা একে অপরের সাথে গালাগালি দিয়ে কথা বলছে। তাদের নাকি কেক কাটতে হবে, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটার জন্য তারা কিচেনে যাচ্ছে ছুরি জোগাড় করার জন্য। তবে আমরা তো জানি যে সে পুতুলটা সম্পূর্ণভাবে তাদের মগজধোলাই করলে কি হয়। এজেন্ট কার্টার তার নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এবং চলে আসে তার নিজের মেয়েকে হত্যা করার জন্য, এবং সে না থামাতে অবশেষে লি তাকে গুলি মেরে হত্যা করে। তবে তার মা তো তার পাশে বসেছিল। তার মা কেন এই কাজগুলো করছে? কারণ সে বহু বছর আগে শয়তানের সাথেই এই চুক্তিটা করেছিল, যাতে তার মেয়ে অর্থাৎ লি বড় হতে পারে এবং ভবিষ্যতেও সেইটাই করবে। তাই অবশেষে আর হাতে কোনো রাস্তা না থাকায় লি তার নিজের মায়েরই মাথায় গুলি মেরে হত্যা করে ফেলে। তবে সেই ছোট মেয়েটা অর্থাৎ রুবি, তারও তো মগজধোলাই হয়ে গেছে। সেও তো যেন এক অদ্ভুত অন্য দুনিয়াতে বসবাস করছে। লি জানে যে এই পুতুলটাকে ধ্বংস করা প্রয়োজন। সে যখন পুতুলটাতে গুলি মারার চেষ্টা করে, সে লক্ষ্য করে যে তার বন্দুকে আর গুলি নেই। আর অন্যদিকে আমরা লংলেগসকে দেখতে পাই যে মজার সাথে হেসে বেড়াচ্ছে। অবশ্যই সে মরে গেছে, তবে সে একটা কথা কি বলেছিল, যে সে জাস্ট এখানে না, বরং সে সব জায়গাতে রয়েছে, অর্থাৎ শয়তানের অংশ চারিদিকে রয়েছে, যে সব কিছুর উপরে নজর রাখছে। অবশেষে তার একটাই কথা, যে শয়তানের জয় হোক এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। সেই মানুষটার নাম লংলেগস কেন দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি আমি জানি না। আপনারা যদি জানেন বা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমরা জানতে পারি যে একটা স্যাটনিক কাল্ট কিভাবে তৈরি হয়, মানে শয়তানদের গ্রুপ কিভাবে চলে, কিভাবে ভেতরের কাজগুলো হতে থাকে। এই সিনেমাতে কোনো সুপার ন্যাচারাল দেখায়নি, স্বয়ং শয়তানকে দেখায়নি, কোনো ভূতকে দেখায়নি, বরং এই সিনেমাতে কিছু হরর এলিমেন্ট রয়েছে, যেমন দুর্দান্ত মিউজিক, একই সাথে লংলেগস চরিত্রে নিকোলাস কেজ খুব দুর্দান্ত অভিনয় করেছে। আমার ভালো লাগে সেই সিনেমাগুলোতে
যেখানে শয়তান, রাক্ষস বা ভূত এদের না দেখিয়ে বরং এদের প্রেজেন্সগুলোকে আমাদেরকে বোঝায়। মানে চারিদিকে কোনো হেলিশ অ্যাক্টিভিটি হচ্ছে, মানুষদের আচরণ, মানুষদের ব্যবহার ইত্যাদির মধ্যে থেকে আমরা কোনো শয়তানের প্রেজেন্স বুঝতে পারি। সেটা অভিনয়, সেটা মিউজিকের মাধ্যমে প্রেজেন্ট করা হয় এবং এই জিনিসগুলো জাম্পস্কেয়ার বা উদ্ভট মেকআপ এইগুলোর থেকে ফার বেটার। একই সাথে এটা যেহেতু ক্রাইম থ্রিলার জনরার সিনেমা, তো এখানে আমরা একটা দুর্দান্ত ইনভেস্টিগেশন দেখতে পেয়েছি। মানে চড়াচড়ি তো ভূতের উপদ্রব বা ভূত তাড়ানো আমরা দেখিনি। এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন মেটাক্রিটিকে এই সিনেমাটার রেটিং হচ্ছে 77% এবং রোটেন টমেটোতে এটা 85% ফ্রেশ। তো এক দেখায় যদি কেউ একটা ক্রাইম হরর সিনেমার মজা নিতে চায় তো আপনি আপনার বন্ধু বান্ধবকে এই সিনেমাটা রিকমেন্ড করতেই পারেন। আমি তো রিকমেন্ড করবো। তো এইটুকুনি ছিল। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন। কোনো সাজেশনস থাকলে সেটা বলতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক, ইনস্টা সব সোশ্যাল লিঙ্কসগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, ফলো করতে একদমই ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।